গুপ্তধন খুঁজতে গিয়ে তিন বন্ধু জাগিয়ে তোলে 400 বছরের এক অতৃপ্ত আত্মাকে, যে গ্রামের সবার উপর আক্রমণ করলেও ক্রিসকে দেখে সে তার প্রেমেই পড়ে যায়। আর ঠিক এই সুযোগটাই নেয় ক্রিস। সেই ভয়ঙ্কর ভূতকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে কিভাবে তার বন্ধু এবং পুরো গ্রামবাসীকে রক্ষা করে তাই দেখব আজকের গল্পে, যার নাম ওম ভীম বুশ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই মুভির কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গভীর রাত, চারিদিকে শুনশান নীরবতা। এর মধ্যেই একজন তান্ত্রিক রাজপ্রাসাদের মতো একটি বাড়িতে কিছু তন্ত্রমন্ত্র করছিল। তো তান্ত্রিকটা বলতে থাকে, প্রিয় সাম্পাঙ্গী, আমরা ধন সম্পদের বাক্সের সন্ধান চাইছি, তাই দয়া করে আমাদের সেই সম্পদ কোন দিকে আছে তা বলে দাও। তারপর দেখা যায় কিসের আর ধন সম্পদের লোকেশন। উল্টো সাম্পাঙ্গী তান্ত্রিক সহ বাকি সবাইকে মারধর করে আর তাদের অবস্থা একেবারেই খারাপ করে ফেলে। আর পরে যখন তান্ত্রিক সহ অন্যান্য সবাই পালাতে যায় তখন দেখা যায় মহলের দরজায় লেগে যায়। হয়তো এরা সবাই প্রাণেই মারা গিয়েছে। তো এরপরে আমরা এখানে সাম্পাঙ্গীর কণ্ঠস্বর শুনতে পাই আর বুঝতে পারি যে সে একজন মহিলা। আর এখানে তার কি রহস্য আর কিসের সেই ধন সম্পদের বাক্স যার জন্য এত কিছুর আয়োজন, অবশ্যই আমরা এই সবই গল্পের সাথে সাথেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই লিগ্যাসি ইউনিভার্সিটি হায়দ্রাবাদ। আর তখন বাজে রাত 2টা। তো সেখানের প্রফেসর রঞ্জিত রাতে বসে বসে কাজ করছিল। তারপর সে তার কফি শেষ হলে অ্যাসিস্ট্যান্টকে ডাকে আর বলে আবারও কফি আনতে। তো কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট কফি নিয়ে আসলে রঞ্জিত সেই কফি এক টানে খেয়ে নিতে থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমি একটা কথা জিজ্ঞেস করি। রঞ্জিত বলে, কি? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমি এখানে জয়েন করেছি আজ 4 দিন হয়েছে। আমি এই 4 দিনের মধ্যে একবারও এই রুম থেকে বের হতে দেখিনি আপনাকে। আপনি সব সময় কফি খান আর খুব টেনশনে থাকেন, কিন্তু কেন স্যার? আমাকে একটু বলা যায় কি? রঞ্জিত বলে, কি আর বলবো, কষ্টের কথা বলো। আজ থেকে প্রায় 5 বছর আগে এই কলেজে এই অফিসের দরজায় আসে 3 জন ছেলে। এরপর দৃশ্য চলে আসে 5 বছর আগে, যেখানে দেখা যায় রঞ্জিতের অফিসে আসে 3 জন ছেলে আর তাদের নাম হচ্ছে বিনয়, মাধব আর ক্রিস। তো এরা এখানে আসার পর রঞ্জিতকে অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে ঠিকই এখানে ভর্তি হয়ে যায়। এখন রঞ্জিত তো আর জানতো না তার কপালে কি অপেক্ষা করছে আর এই 3 জন আসলে কতটা বদমাশ। তো ভর্তি হতেই শুরু হয়ে যায় চুরি, ডাকাতি, মারামারি আর ঝগড়া। তারা কলেজে পরীক্ষার প্রশ্নও পর্যন্ত ফাঁস করে আর এভাবে খুব বড় অঙ্কের টাকাও নিতে থাকে। পুরো হোস্টেলকে তারা ক্লাবে পরিণত করে। কাপলদেরকে ব্ল্যাকমেইল করেও তারা টাকা নিত। লাইব্রেরির দামি দামি বইও বিক্রি করে দিত। এমনকি সব লিমিট ক্রস করে তারা ল্যাব থেকে বিভিন্ন ওষুধ মিশিয়ে মাদক বানিয়ে তা বিক্রি করে দিত, তাও আবার কলেজের সব স্টুডেন্টদের মধ্যে। যেখানে সেখানে তারা মদ গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে থাকতো। আর ক্রিস তো রঞ্জিতের মেয়ের সাথেই ফ্লার্ট করা শুরু করে দেয়, তাও তার অফিসে বসে। তো তারপর রঞ্জিত এসব আর মেনে নিতে পারছিল না, তাই সে তাদেরকে বেশ বকাঝকা করে। তখন দেখা যায় এরা উল্টো রঞ্জিতকেই খুব বাজেভাবে আহত করে ফেলে। তো দৃশ্য আসে বর্তমানে আর রঞ্জিত এদের থেকে মুক্তি পেতে খুব তাড়াতাড়ি করে সার্টিফিকেট বানিয়ে দেয় আর এখান থেকে বিদায় করে। কিন্তু যেতে যেতেও তারা রঞ্জিতের পুরস্কারই চুরি করে যায়। তো এরপর দেখা যায় এই 3 বন্ধু একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নতুন জায়গায় চুরি করার জন্য। তো তারা কথা বলতে বলতেই যাচ্ছিল, তখন হঠাৎ করেই রাস্তায় তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তাই তারা বাধ্য হয়ে সেখানেই নেমে পড়ে আর আশেপাশে ঘুরে ঘুরে একটা জায়গায় আসে আর দেখতে পায় একজন তান্ত্রিক মন্ত্রতন্ত্র পড়ে ভূত তাড়িয়ে টাকা নিচ্ছে, যা দেখে তারা বেশ অবাক হয়। তারপর তাদের 3 জনের মাথায় সবসময়ের মতো আবারও একটা বিটলা বুদ্ধি আসে। তারা এবার সিদ্ধান্ত নেয় তারাও এই সব কাজ করবে আর খুব সহজেই ইনকামও করতে পারবে। তাই এবার তারা 3 জন মিলে একটা অফিস খুলে বসে, যার নাম দেয় ব্যাংক ব্রোস A to Z সলিউশনস। তো তারপর তারা কতগুলো পোস্টার বানায় প্রচারণার জন্য। গ্রামের বিভিন্ন জায়গায় সেগুলো বিতরণ করে আর লোকজনকেও আসতে বলে তাদের সমস্যা নিয়ে। এসবের মধ্যে ক্রিস একটা মেয়েকে দেখে পছন্দও করে ফেলে, যার নাম জালজা। তবে তার বাবা খুব খারাপ একজন লোক। তার মেয়ের দিকে কেউ তাকালে তাকে সে প্রাণেই মেরে ফেলে, কারণ সে একজন ক্রিমিনালই বলা যায়। গ্রামের সবাই তাকে বেশ ভয় পায়। তবে ক্রিসও ঠিক করে
সে যে করেই হোক জালজাকেই এই ভয় থেকে আর কষ্টের জীবন থেকে মুক্ত করবেই। তো রাতে বসে বসে কৃষ তার বন্ধুদের সাথে কথা বলছিল যে সে জালজাকে চায় আর তাকে ভালোবেসে ফেলেছে। বিনয় বলে, আরে ভালোবাসা, তুই কি পাগল? আজ সকালে নিজের চোখে দেখলি না তার বাবা কি করে একটা ছেলেকে মারলো শুধুমাত্র তার মেয়েকে প্রপোজ করার জন্য? তোর কি মরার খুব শখ উঠেছে? সে তার মতো তোরও হাড্ডি ভেঙে রেখে দিবে, বুঝতে পেরেছিস? অন্ধের মতো বেকার কথা বলিস না কৃষ। কৃষ বলে, কি রে তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, বিগ বস? তোর থেকে কে এত ভাষণ শুনতে চেয়েছে বলতো? তখনই এখানে তারা 3 বন্ধু মিলে এইসব নিয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই সেখানের মন্দিরে একটা ঘন্টা বেজে ওঠে আর দেখা যায় সেই সাম্পাঙ্গীর মহলের মধ্যে অদ্ভুতভাবে তোলপাড় শুরু হয় আর আশেপাশের গ্রামের সব মানুষজনও ছুটে ছুটে পালাতে থাকে। দমকা হাওয়া এসে সব কিছু উড়িয়ে নিয়ে যেতে থাকে। তারা তো বুঝতেই পারে না যে এখানে কি হচ্ছে। তখনই গ্রামের লোকদের থেকে তারা জানতে পারে যে সাম্পাঙ্গী ক্ষেপে গিয়েছে, তাই এখান থেকে পালানোই উচিত হবে। এখন এরা তো বুঝতে পারে না যে এইসব কি হচ্ছে এখানে। তো তারপর কৃষ একজন মহিলাকে জিজ্ঞেস করে, কে এই সাম্পাঙ্গী? তো সেই মহিলা বলে, 400 বছরের পুরাতন একটা আত্মা। সে আমাদের গ্রামের সবাইকে খুব বিরক্ত করছে এখন পর্যন্ত। আমাদের এতগুলো বছর ধরেই যন্ত্রণায় রাখছে। তাকে কেরালার ভূত বলা হয়। তো তারপর সবাই সবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে ফেলে। বিনয় বলে, এই গ্রামের সবাই চলে গিয়েছে, শুধুমাত্র আমরা বাদে। তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়, না হলে আমাদেরও খারাপ কিছু হতে পারে। তাই তারা দ্রুত গাড়িতে ঢুকে গাড়ি লক করে ভিতরেই বসে থাকে। তো দৃশ্য চলে আসে পরের দিন সকালে। দেখা যায় গ্রামের সবাই আবার আগের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তো বিনয় এদেরকে দেখে বলে, খুব অদ্ভুত তো, এরা কি করে আজ সকালে এত নর্মাল হয়ে চলাফেরা করছে? কাল রাতেই তো কত ভয় ছিল। এটা আবার কেমন গ্রাম? কৃষ তখন তার কথায় এতটাও পাত্তা দেয় না। বিনয় বলে, আমি এখানে নেগেটিভ এনার্জির ফিলিংস পাচ্ছি। কৃষ বলে, বাদ দে তো, খারাপ কিছুই হবে না। বিনয় বলে, কি খারাপ হবে না? এখন 12টা বাজে, কিন্তু একটা কাস্টমারও আসেনি আমাদের। এত এত খরচ আমাদের সবই বৃথা হয়ে যাচ্ছে। কৃষ বলে, আরে আজ আমরা আমাদের উপর ইনভেস্ট করছি। এমনও তো হতে পারে যে কাল আমাদেরকে দেখবি মানুষ গুগলে সার্চ করছে, তখনই দেখা যায় সেখানে একজন লোক আসে তাদের কাছে সাহায্য চাইতে। তার নাম নারাসিমহা। কৃষ বলে, কি সমস্যা হচ্ছে আপনার, আমাদেরকে বলুন তো। তখন নারাসিমহা বলে, ভাই আমি প্রতি রাতে স্বপ্নে আমার মাকে দেখি। তো তিনি আমাকে একটা গুপ্তধন সম্পর্কে বলেছেন। এখন আমি সেই গুপ্তধনের খোঁজ চাই। আপনারা দয়া করে আমাকে সেই খোঁজটা দিতে পারবেন? কৃষ বলে, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিত থাকুন, আমরা এর একটা সমাধান ঠিকই করব। তারপর নারাসিমহা ঠিকানা দিতে গেলে কৃষ বলে, আরে আমাদের এসব কিচ্ছু লাগবে না, আমরা নিজেই বের করে নিব। তো তারপর সে চলে যায়। তারপর কৃষরা চলে আসে নারাসিমহার বাড়িতে। সেখানে গিয়ে খুঁজে খুঁজে ঠিকই পেয়ে যায় সেই গুপ্তধনের খোঁজ, আর সেই জায়গাটা খোদাই করতে বলে। নারাসিমহাও সেখানে ঘুরে একটা পাতিল পেয়ে যায়, যেখানে ছিল অনেক স্বর্ণমুদ্রা। এইসব দেখে তো নারাসিমহা বেশ খুশি হয় আর তাদেরকে টাকাও দিতে যায়। কিন্তু কৃষ বলে, আমাদের টাকা লাগবে না। নারাসিমহা বলে, কি বলছেন? এত বড় একটা কাজ করেও টাকা নিবেন না? সেটা কি করে হয় বলুন? কৃষ বলে, টাকা লাগবে না, চলো একটা সেলফি তুলে নেই, আর এই সেলফিটা তুমি ইনস্টাগ্রামে পোস্ট করবে আর ডিটেইলসে সব বলবে যে আমরা তোমাকে কিভাবে কিভাবে হেল্প করেছি। এতটুকু করলেই হবে, আর কিছুই লাগবে না। যাই হোক, তো তারপর তারা চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তো ব্যাংক ব্রোস অবাক হয়ে যায়, কারণ তাদের অফিসের সামনে তো কাস্টমারের লাইন পড়ে আছে। এরা বুঝতে পারে তাহলে সেই পোস্টটা কাজে এসেছে। সেখান থেকেই এত এত কাস্টমার আজ তাদের এখানে। তো এরপর তারা হয়ে যায় এখন গুপ্তধন খোঁজার সায়েন্টিস্ট। তারা এখন লোকজনের এইসবই খুঁজে বের করবে। তো তারপর তারা তাদের প্রথম কাস্টমারকে ভেতরে ডাকে তার সমস্যার সমাধান করতে। তারপর কৃষরা মিলে তার সমস্যাও সমাধান করে দেয়। এরকম অনেকগুলো কাস্টমার দেখার পর
এখন তাদেরকে ডাকে জালজার বাবা। তো তারা সেখানে গিয়ে দেখে জালজার সৎমাকে ভূতে ভর করেছে, আর কৃষ খুব সহজেই সেই ভূতকে তার ভেতর থেকে বের করে আনে, যার জন্য জালজার বাবা তাদের উপর বেশ ইমপ্রেস হয়। আর এইভাবে একের পর এক ট্রিক্স কাজে লাগিয়ে তারা গ্রামের সবার কাছে তাদের ভগবান হয়ে উঠতে থাকে। তারা এদেরকে এখন পুজো করতেই শুরু করে দেয়। ডাক্তারের কাজ থেকে শুরু করে তান্ত্রিকের কাজ সবকিছুই ব্যাং ব্রোজরা করে। তো গ্রামের লোকেরা এখন তাদের অনেক বড় একটা জায়গায় থাকতে দেয়, অনেক আলিশান ভাবে। তো এইভাবে তারা দিন দিন গ্রামের সবার কাছে ধীরে ধীরে হিরো হয়ে ওঠে। তো রাতে যখন কৃষ ঘুমিয়েছিল তখনই সে একটা অদৃশ্য শব্দ শুনতে পায়, আর তাকে কেউ মাদানা মাদানা বলে ডাকছিল, বলছিল মাদানা উঠে পড়ো, মাদানা এখানে চলে আসো। এই সব কথা শুনে তো কৃষ ঘুম থেকে উঠে পড়ে আর কেমন একটা ঘোরের মধ্যে চলে যায়। তারপর আবারও সেই অদৃশ্য শক্তি বলে, আমার প্রতিটা নিঃশ্বাস তোমার পথ চেয়ে অপেক্ষা করছে, এখন তুমি আমার এতদিনের তৃষ্ণা মেটাও মাদানা। কৃষ তো বেহুশের মতো এইসব শুনছিল আর হেঁটে হেঁটে বাইরে আসছিল। তো যখনই কৃষ হেঁটে হেঁটে সেই মহলের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার সামনে একজন অদ্ভুত লোক এসে দাঁড়ায় আর বলে, ওই মহলের দিকে যেও না, সেখানে সাম্পাঙ্গি থাকে আর সে তোমাকে মেরেই ফেলবে। কৃষ তখন বলে, আমি তো ভেতরে যাবই, আমি এইসব কথা মানি না। লোকটা বলে, আগে আমার দিকে তাকিয়ে দেখো, সাম্পাঙ্গি আমার কি অবস্থা করেছে। তারপর দেখা যায় লোকটার পায়ের অবস্থা খুব খারাপ। লোকটা বলে, এখনই এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি পালাও। তো কৃষ এইসব দেখে সেখান থেকে চলে যেতে থাকে। তখন আবারও সাম্পাঙ্গি বলে, তুমি কেন ফিরে যাচ্ছ? আর তো মাত্র 1 ইঞ্চি জায়গার দূরত্ব ছিল মাদানা। তখনই পায়ে একটা গাছের সাথে ধাক্কা লেগে কৃষ সাথে সাথে নিচে পড়ে যায় আর তার হাতে চলে আসে একটা লকেট। কৃষ সেই লকেটটাকে হাতে তুলে দাঁড়াতেই দেখা যায় তার চারদিকে একটা অগ্নিচক্র তৈরি হয়ে যায় আর সেখানে তার কিছু ফ্ল্যাশব্যাক আসে। তো এরই সাথে সাথে কৃষ ঘুম থেকে উঠে যায়, অর্থাৎ এটা ছিল তার স্বপ্ন। তবে এই স্বপ্নের অবশ্যই একটা বেশ বড় সম্পর্ক আছে কৃষের বাস্তব জীবনের সাথে। আসলে কে সেই রহস্যময় সাম্পাঙ্গি, আর কেনই বা সে এত বছর ধরে কৃষের জন্য অপেক্ষা করেছিল? তার আসল কাহিনীটা কি? এই সব কিছুরই প্রশ্নের উত্তর আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো কৃষ ঘুম থেকে উঠে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এটা স্বপ্ন ছিল, কারণ সে সত্যি সত্যি খুব ভালো মতো ভয় পেয়ে গিয়েছিল। তো তখনই সেখানে মাধব কৃষকে বলে, কিরে তোর গলায় এই লকেট কিসের? কৃষ তখন বলে, আসলে জিমের কোচ আমার ওয়ার্কআউট দেখে খুশি হয়েছিল তাই এটা দিয়েছে। মাধব বলে, বাহ, আজকাল এইসব গিফটও দেয় নাকি? তো এরপর সেখান থেকে মাধব আর বিনয় চলে যায়। তখন কৃষ বলে, আচ্ছা সত্যিই তো, আমি এই লকেট কোথা থেকে পেলাম? তো এটা কি করে কৃষের গলায় এসেছে সেটা সে নিজেও জানে না। বিষয়টা কিন্তু সত্যিই বেশ জটিল। আমরা খেয়াল করলে দেখতে পাই এটাই হচ্ছে সেই লকেট যা কৃষ স্বপ্নে দেখেছিল। তাহলে সে যদি স্বপ্নে এটা দেখে থাকতো তো এই লকেট বাস্তবে কি করছে? বিষয়টা কিন্তু বেশ রহস্যময়। তো যাই হোক, তারপর দেখা যায় জালজা কৃষের কাছে আসে, কারণ তার মায়ের শেষ স্মৃতি ছিল একটা রিং যা সে নৌকা ভ্রমণে গিয়ে হারিয়ে ফেলেছে। তাই এখন সে কৃষের কাছে এসেছে যাতে করে কৃষ তাকে সেই রিংটা খুঁজে দেয়। তো কৃষ বলে, আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই খুঁজে দিব, যেহেতু এটা মায়ের স্মৃতি। অন্যদিকে আমরা বিনয়কে দেখি, সেই গ্রামেরই একটা মেয়েকে পছন্দ করেছে, তাই সে তার সাথে বসে বসেই সময় কাটাচ্ছিল। তারপর সেখানে কৃষ এসে তাদেরকে বলে, মার্চের 3 তারিখ জালজার জন্মদিন, কিন্তু তার বাবার তো মনেই নেই তার জন্মদিনের কথা। তাকে তো সে বাইরেও যেতে দেয় না, তাই আমরা সবাই রাতে গিয়ে জালজাকে জন্মদিনের সারপ্রাইজ দিব। বিনয় বলে, আরে ভাই, ওই বাড়িতে 100 জন হবে যারা পাহারায় থাকে, যদি আমরা একবার ধরা পড়ে যাই তাহলে নিশ্চিত সেখানেই মারা যাব, এত বড় রিস্ক আমরা নিতে পারবো না। তখনই দেখা যায় সেখানে একজন লোক মাইক নিয়ে আসে আর ঘোষণা করে যে আজ চন্দ্রগ্রহণ হবে আর আজ সবচেয়ে বেশি শক্তিশালী থাকবে সাম্পাঙ্গি, তাই সবাই যেন নিরাপদ জায়গায় চলে যায়। তো এরপর কৃষ বলে, এরা সবাই কেন চলে যাচ্ছে এইভাবে? প্লিজ তোরা কিছু একটা কর। বিনয় বলে, আরে আমরা কি করতে পারি এই চন্দ্রগ্রহণে? তখন বিনয়ের গার্লফ্রেন্ড রাতালু বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
যেহেতু গ্রামের সবাই সাম্পাঙ্গিকে খুব ভয় পায়, তাহলে কেউ একজন এই সাম্পাঙ্গি সেজে জালজার বাড়ি চলে যাও। তাহলে ক্রিস জালজার জন্মদিন খুব সহজেই পালন করতে পারবে, কারণ আজ ভয়ে কেউই বাইরে থাকবে না। আর থাকলেও নকল সাম্পাঙ্গিকে দেখেই সবাই ভয়ে পালাবে। ক্রিস তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব ভালো একটা বুদ্ধি। তো তারপর ভিনায়কেই সাম্পাঙ্গি সাজানো হয় আর তাকে নিয়েই তারা যেতে থাকে জালজাদের বাড়ির উদ্দেশ্যে। তো এরপর দেখা যায় তারা কোনো মতে লুকিয়ে ঢুকে পড়ে জালজাদের বাড়িতে। সেখানে তখন চন্দ্রগ্রহণ শুরু হয় আর হঠাৎ করেই জালজা তো এটা শুনে বেশ খুশি হয়, কিন্তু পরে যখন তার বাবার কথা মনে পড়ে তখন আবারও সে ক্রিসকে বলে, এটা ঠিক হয়নি ক্রিস, যদি আমাদেরকে বাবা দেখে ফেলেন তাহলে কিন্তু অনেক মারাত্মক কিছু হয়ে যেতে পারে। ক্রিস বলে, আরে ছাড়ো তো, আমি এইরকম অনেক লোকদের দেখেছি, আমি এইসব একদমই পাত্তা দেই না। তো তারপর জালজাকে নিয়ে রুম থেকেই চলে যায় ক্রিস। অন্যদিকে দেখা যায় জালজার বাবার হাতে ভিনায় আর তার বন্ধু ধরা পড়ে যায়। জালজার বাবা তখন এতটাই রেগে যায় যে সে তাদেরকে গুলি করতে প্রস্তুত হয়ে যায়, কারণ তার অনুমতি ছাড়া তার বাড়িতে কেউ আসবে এত বড় দুঃসাহস কি করে দেখালো তারা। তবে কোনোভাবে সেখান থেকে তারা বেঁচে পালিয়ে যায়। এদিকে ক্রিস জালজাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায় আর তাকে বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। জালজা বলে, কি সেটা? ক্রিস তখন জালজাকে তার মায়ের হারিয়ে যাওয়া সেই রিংটা দেয় আর বলে, আই লাভ ইউ। জালজাও তখন ক্রিসের এই প্রপোজাল একসেপ্ট করে নেয় আর তাকে বলে সেও ক্রিসকে ভালোবাসে। সেই যেদিন প্রথম তাদের দেখা হয়েছিল সেদিন থেকেই সে তাকে পছন্দ করে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই ব্যাংক ব্রোজের অফিস। সেখানে তারা তাদের কাজ করছিল নতুন কাস্টমারকে নিয়ে, কিন্তু তখনই তাদেরকে ডেকে আনা হয় কারণ গ্রামে পঞ্চায়েত বসেছে তাদের বিরুদ্ধে। ক্রিস, ভিনায় আর মাধব সেখানে আসে আর জালজার বাবা যেহেতু সেখানকার পঞ্চায়েত প্রধান তাই সে এখানে ছিল বিচার করার জন্য। তো ব্যাংক ব্রোজদের বিরুদ্ধে অভিযোগ করেছে কিছু তান্ত্রিক, কারণ ব্যাংক ব্রোজরা আসার পর থেকে সব তান্ত্রিকদের ইনকাম শেষ হয়ে গিয়েছে, কারণ গ্রামের সবাই চলে যেত শুধুমাত্র ব্যাংক ব্রোজদের কাছে। তো তারপর জালজার বাবা বলে, ভাইরাগী বলো কি অভিযোগ তোমার? ভাইরাগী বলে, এরা তিনজন মিলে গ্রামের সবাইকে বোকা বানাচ্ছে। ক্রিস বলে, আমাদেরকে কেন এসব বলছেন? আমরা কি করেছি? ভাইরাগী বলে, কারণ তোমরা গ্রামের লোকদেরকে ধোকা দিচ্ছ। সেই যে নারাসিমহার ঘরের থেকে গুপ্তধন তোমরা খুঁজে দিয়েছিলে সেগুলো সব নকল ছিল। এরা আসলে নিজেরাই সেই পাতিলে নকল স্বর্ণ রেখে মাটির নিচে পুঁতে দিয়েছিল আর তারপর সেগুলো খোঁজার ভান ধরে সেগুলো বের করে দেয়। আর এই সত্যটা বের করেছে আমাদের মিনু। তারপর বাকি যাদের বডি থেকে ভূত তাড়িয়েছে সেই সব কিছু ছিল তাদের গ্রাফিক্সের কাজ। তারা যে সবাইকে ভূত বন্দি করে দেখিয়েছে এটাও ছিল সেই গ্রাফিক্সেরই কাজ। তারা যা যা এখন পর্যন্ত করেছে এই সব ছিল ফেক। এগুলো হচ্ছে তাদের ছলনা। এরা আসলে 1 নম্বরের ধোঁকাবাজি করা ছেলে। তাই এদেরকে এই গ্রাম থেকে এখনই এই মুহূর্তেই বের করে দেয়া হোক। তখন একজন তান্ত্রিক তাদেরকে ছুতে গেলে সেখানে রাতালু আসে আর বলে, এই আমি যেভাবে মাছ কুচি কুচি করে কাটি ঠিক সেভাবেই কেটে ফেলে রেখে দিব যদি তুই এদেরকে টাচ করিস। তখন সেখানে একজন মহিলা আসে আর বলে, না আমি মানি না, এরা ধোঁকাবাজি করেছে, কারণ আমি মা হতে পারছিলাম না, কিন্তু এদেরকে দেখানোর পর আমি আজ কনসিভ করেছি। তারপর আরেকজন বলে, এদের কারণে আজ আমি বেঁচে আছি, এদের থেকে ভালো ছাড়া কখনো খারাপ কিছু পাইনি, তাই আমরা ভাইরাগীকে চাই না, আমরা শুধুমাত্র ব্যাংক ব্রোজদেরকেই চাই। তারপর সেখানে সবাই ব্যাংক ব্রোজ বলে মিছিল করছিল। তো এই সব শুনে ক্রিসরা তো বেশ সাহস পায় যে তারা তাদেরকে সাপোর্ট করছে। ভাইরাগী বলে, তো তোমরা সবাই বলছো এই ব্যাংক ব্রোজরা আসল, তারা ধোঁকাবাজি করছে না, তারা জেনুইন? গ্রামের সবাই বলে হ্যাঁ। ভাইরাগী বলে, তোমরা কি মনে করছো যে সায়েন্টিস্ট আর তথ্য প্রযুক্তি আমাদের প্রাচীন শিক্ষার থেকে বেশি ভালো? গ্রামের সবাই বলে হ্যাঁ সেটাই। ভাইরাগী বলে, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তাই বিশ্বাস করব যা যা তোমরা তাদের মধ্যে বিশ্বাস করছো। যদি সায়েন্স আর টেকনোলজি এতই এগিয়ে থাকে তাহলে আমার একটা ওপেন চ্যালেঞ্জ আছে। গ্রামের লোকেরা বলে, কিসের চ্যালেঞ্জ? ভাইরাগী বলে, আমরা সবাই জানি এখানে সবচেয়ে বড় গুপ্তধন কোথায় আছে, আর সেটা হচ্ছে সাম্পাঙ্গির প্রাসাদে। যদি এরা সত্যি ধোঁকাবাজি না করে থাকে তাহলে তাদেরকে বলো সেই গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসতে। আর যদি তারা সত্যি সত্যি সেই গুপ্তধন নিয়ে আসতে পারে তাহলে আমি নিজে তাদের সামনে মাথা নত করব আর সবকিছু মেনে নিব যে সত্যি আমাদের শিক্ষার থেকে তাদের সায়েন্স আর টেকনোলজি অনেক এগিয়ে।
আর শুধু তাই নয়, আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। তো তারপর ক্রিস আর তার বন্ধুরা মিলে আলোচনা করে। তো ক্রিস বলে, আরে ভেবে দেখ, আমরা ওখানে গেলে কত টাকার গুপ্তধন পাবো, আর ভূত কি আমাদের থেকে বেশি বড় হবে নাকি? কোনো সমস্যা হবে না, আমরা সব ঠিক করে নিব। তো তারপর ক্রিস জালজার বাবাকে বলে, আমরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি হব, তবে তার জন্য আমার 3টা শর্ত আছে। জালজার বাবা জিজ্ঞেস করে, কি শর্ত? ক্রিস বলে, আপনি আমার সাথে জালজার বিয়ে দিবেন যখন আমি সেই গুপ্তধন প্রাসাদ থেকে নিয়ে আসব। জালজার বাবা তখন বলে, এই তুমি আমার মেয়েকে কেন তোমাদের এই চ্যালেঞ্জের মধ্যে টানছো? তখন জালজার বাবাকে আরেকজন বলে, ভাই আগে তো এদেরকে বেঁচে ফিরতে দিন, আর যদি ফিরেও আসে আমরা কিন্তু কোটি টাকার গুপ্তধন পাবো, তাই এখন আপাতত এইসব মেনে নিন, সমস্যা নেই, পরে আমরা সব দেখে নিব। ক্রিস বলে, কি ব্যাপার, এত কিসের আলোচনা হচ্ছে? আমাদের হাতে তো এত সময় নেই যে এত আলোচনা করছেন। তারপর জালজার বাবা যখন বলে, আমি রাজি আছি এই শর্তে, তখন তো খুশির চোটে জালজার মুখের রঙই বদলে যায়। সে ভাবতেই পারেনি তার বাবা এমন কিছুতে রাজি হয়ে যাবে, তাও এত সহজে। তারপর ক্রিস দ্বিতীয় শর্ত বলতে বলে মাধবকে। মাধব বলে তারা সেই গুপ্তধনের 50% নিবে। তারপর তৃতীয় শর্তে বিনয় বলে, আমাদেরকে এই বৈরাগী গ্রামে আসার পর অনেক ভয় দেখিয়েছে, তাই আমরা সঠিকভাবে কাজ করার পর এদের মাথা ন্যাড়া করে গ্রাম থেকে বের করে দিতে হবে। বৈরাগী বলে, কি মাথা ন্যাড়া করে? তারা তিনজনই বলে হ্যাঁ। তো তারপর বৈরাগী তাদের এই শর্তে রাজি হয়। তবে গ্রামের সবাই বলছিল এটা কিন্তু বেশ বিপজ্জনক কাজ, তারা যেন এরকম চ্যালেঞ্জে রাজি না হয়। কিন্তু ক্রিস বলে, তোমরা সবাই শান্ত হয়ে যাও আর আমাদেরকে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে দাও। তারপর ক্রিস সহ তার 2 বন্ধু মিলে এই চ্যালেঞ্জ নিয়ে নেয়। জালজার বাবা বলে, তাহলে ঠিক আছে, যাও তৈরি হয়ে এসো সাম্পাঙ্গির প্রাসাদের ভেতরে যাওয়ার জন্য। তো তখন গ্রামের একজন লোক বলে, সাম্পাঙ্গি নাচ করতে খুব পছন্দ করে, আর যদি তাকে কেউ সেই কাজ করতে বাধা দেয় তাহলে সে তাকে খুব বাজেভাবে হত্যা করে। আমরা তখন সাম্পাঙ্গির প্রাসাদের কিছু দৃশ্য দেখি, যা দেখে আরো রহস্য গভীর হচ্ছিল। সেখানে কিছু ছবি দেখা যায় যার মধ্যে কারো মুখ বোঝা যাচ্ছিল না, আর এত বড় প্রাসাদ কিন্তু এর অবস্থা ছিল খুবই খারাপ, যেন 1000 বছর ধরে এমন ভাবেই অযত্নে পড়ে আছে। দেখেই কেমন যেন গা হিম করে আসে। তো আরো কিছু গ্রামের লোকেরা বলে যে সাম্পাঙ্গির আত্মাকে একজন জাদু করে বন্দি করে রেখেছে, আর তার পাহারা হিসেবে সেই গুপ্তধন আছে। তো যে এই গুপ্তধন তার থেকে আনতে যায় সেই মারা যায়, অর্থাৎ সাম্পাঙ্গি তাদেরকে মেরে ফেলে। তো যাই হোক, এরপর দেখা যায় গ্রামের সবার সাথে মিলে ক্রিস, বিনয় আর মাধব চলে আসে সেই প্রাসাদের সামনে। এরপরেই একজন সেই গেটের তালা খুলে আর তাদেরকে ভেতরে পাঠিয়ে আবারও গেট লাগিয়ে দেয়। বৈরাগী তো তখন হাসছিল, কারণ সে নিশ্চিত ছিল যে এরা আর কোনোভাবেই বেঁচে ফিরবে না। তো তারপর তারা 3 জন এসে ঢুকে একদম সাম্পাঙ্গির প্রাসাদে। তারা 3 জন মজা করেই ভেতরে ঢুকছিল, তবে যখন নিজে থেকেই দরজাটা লেগে যায় তখন বিনয় বেশ ভয় পায় আর বলে, এটা কি হলো? কিন্তু তারা এতটাও পাত্তা দেয় না, ভাবে হয়তো এমনিতেই লেগে গিয়েছে, এটা কি এমন বড় ব্যাপার। তো তারা 3 জন প্রাসাদ দেখছিল আর বলছিল কিভাবে তারা এই জমকালো প্রাসাদ পরিত্যাগ করতে পারে, শুধুমাত্র ভূতকে দায়ী করে। অদ্ভুত লাগছে সত্যি। তো তারপর তারা একটা রুম দেখে আর বিনয় বলে, এটাই হয়তো সাম্পাঙ্গির রুম। গ্রামের লোকদের কথা মতো তো এটাই মনে হচ্ছে আমার। মাধব বলে, ঠিক আছে চল আমরা তাহলে এটার ভেতরে যাই। বিনয় বলে, আরে ওখানে ভূত আছে। মাধব বলে, আরে চুপ কর তো, এখানে কোনো ভূত টুত কিচ্ছু নেই, এইসব গ্রামের লোকেদের ভাবনা মাত্র, তাই চল যাই ভিতরে। তো এরপর তারা 3 জন সেই রুমে যাবে বলে সিঁড়ি বেয়ে উপরে ওঠে আর রুমের ভেতরে গিয়ে দেখে অনেক অনেক আগেকার সুন্দর সুন্দর সব জিনিসপত্র। মাধব তো মারাত্মক এক্সাইটেড ছিল, সে সাম্পাঙ্গির রুমের পুরো একটা রুম ট্যুর ভিডিও করে ফেলে আর পরে তারা রেডি হয় গুপ্তধন খুঁজতে। তবে এই সাম্পাঙ্গির রুমে কিন্তু ক্রিস তার স্বপ্নের মতো সেই চক্রটা দেখতে পায়, যেটা ছিল একটা স্টারের মতো। তারা এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে চলে আসে বাইরের একটা জায়গায়, আর সেখানে ঘুরে দেখে এখানে তো একজন মানুষের কঙ্কাল আর একটা পুতুল, যেটা দেখে মাধব বলে, বাহ বেশ কিউট তো। কিন্তু বিনয় বলে, আরে বোকা, ওইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের পুতুল, এটার মাধ্যমে এখানে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, তাই এসব রেখে এখন চল আমরা কাজের কাজ করি, শুধু শুধু জীবনের সমস্যা আনার কোনো মানেই হয় না। এরপর ক্রিস গিয়ে দেখে সাম্পাঙ্গির প্রাসাদে কোন এক কাপলের ছবি, কিন্তু সেটা যে কাদের তা বোঝার উপায় নেই, কারণ মুখগুলো ছিল ঢাকা। তো এখানে ক্রিস চেক করতে গিয়ে ছবির মধ্যে একটা গোপন চাবি পেয়ে যায়। এই চাবিটা আসলে কার?
কেন আর কোন কারণেই বা এটা এইভাবে লুকিয়ে রাখা হয়েছে? এই চাবিটার আসল উদ্দেশ্য কি আর আসল কাজই বা কি? এই সব প্রশ্নের উত্তর আমরা খুব তাড়াতাড়িই পেয়ে যাব। তো যাই হোক, এরপর রাতের বেলা তারা বসে বসে খাবার খাচ্ছিল আর নিজেদের মতো গল্প করছিল যে তারা কিভাবে কি করলো। আর আজ প্রথম দিন হিসেবে চেষ্টাটা তাদের ভালোই ছিল। তো ক্রিস তখন কল করে জালজাকে, আর জালজা কল পেয়েই ভীষণ খুশি হয় আর বলে, ক্রিস তুমি কেমন আছো? ক্রিস বলে, আমি তোমাকে খুব মিস করছি জালজা। জালজা বলে, আমিও মিস করছি তোমাকে। তো এখানে কথা বলার মধ্যেই অদ্ভুত এক কাণ্ড ঘটে যায়। অবশ্য অদ্ভুত বলা যায় না, কারণ তারা যেহেতু আছেই ভূতের প্রাসাদে, তখন তো এইসব ঘটা একেবারেই স্বাভাবিক। তো জালজার সাথে কথা বলার মধ্যেই ক্রিসের মোবাইলটা হুট করেই ফেটে যায় আর তা থেকে ধোঁয়া বের হতে থাকে। তখন তার বন্ধুরা বলে, কি রে, কথা আসছে না কেন? কল কেটে গিয়েছে আর তোর মোবাইল থেকে এরকম ধোঁয়া আসছে কেন? তারপর তারা কিছুই বুঝতে পারে না, তাই আজকের মতো এসে ঘুমিয়ে পড়ে। তখন আবারও শোনা যায় সেই সাম্পাঙ্গির ডাক। ক্রিসকে ডাকছিল সে মাদানা বলে। তো যাই হোক, এর মধ্যেই সকাল হয়ে যায় আর তারা তাদের মতো আবারও কাজে লেগে পড়ে। তখনই সেখানে মাধব একজন যোদ্ধার ছবি দেখে, তবে তারও মুখ দেখা যাচ্ছিল না। তো মাধব ওখানে রাখা তলোয়ার দিয়ে কিছুক্ষণ বেশ ভাবসাব নিতে থাকে। ওদিকে বিনয় একটা দেয়ালে দেখে সেখানে মালায়ালাম ভাষায় কিছু একটা লেখা আছে, যেটাকে সে গুগলে ট্রান্সলেট করে আর মাধবকে ডেকে বলে, এখানে দেখ লেখা আছে, মাদানা মনোহর দয়া করে ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বিনয় বলে, আমি বলছি এখানে ভূত আছে, আমার ফিল হচ্ছে নেগেটিভ এনার্জি। মাধব বলে, চুপ থাক ভাই, এসব ভূত বলতে কিছুই হয় না, আর আমি খুব গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, তুই কেন আমাকে এইসব পাগলামি শুনতে ডেকে আনলি? বিনয় বলে, ভাই আমি বলছি তো এখানে অবশ্যই ভূত আছে, তুই আমার কথা শুনে তো দেখ। কিন্তু কিসের কি? মাধব সেখান থেকে চলে যায় আর এদিকে দেখা যায় বিনয় একটা বাক্স দেখে যেটা নড়াচড়া করছিল। বিনয় তো তখন ভয়ে আরো জড়সড় হতে থাকে। সে চিৎকার করে মাধবকে ডাকে। ওদিকে মাধব দেখে সে যে জিনিসগুলো নিচে রেখে গিয়েছিল সেগুলো কি করে যেন উপরে চলে গিয়েছে, যা দেখে মাধব একটু চমকে যায়। পরে ভূতের কাজ না ভেবে সে ভাবে এইসব হয়েছে হয়তোবা চুম্বক দেয়ালের জন্য, হতে পারে এটা চুম্বক দেয়াল। তো তারপর বিনয়ের কথা শোনার পর মাধব চলে আসে তার কাছে আর এসে জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর, এমন চিৎকার করছিস কেন? বিনয় বলে, ভাই দেখ, আমি বলেছিলাম না ভূত আছে, ওই যে দেখ ওই বাক্সটা কিভাবে নড়ছে। মাধব তখন নির্ভয় হয়ে গিয়ে দেখে বাক্সর ভেতর একটা ইঁদুর ছিল, যার জন্য এইরকম লাগছিল। তো বিনয় তখন একটু লজ্জা পায়, কিন্তু সে তাও মানতে পারছিল না যে তার অনুভূতি ভুল। অন্যদিকে ক্রিস খুঁজতে খুঁজতে একটা মূর্তির কাছে যায় আর সেই মূর্তিকে ভালোভাবে চেক করার পর সে আরো একটা চাবি সেখানে পেয়ে যায়। ক্রিস এই নিয়ে মোট 2টা চাবি পায় আর ভাবে এই চাবির আসল কাজটা কি, কিভাবে কি খুলতে হবে এটা দিয়ে। তো এইসব প্রশ্নের উত্তর তো ক্রিসের কাছে ছিল না, তাই সে শুধু এগুলোকে সংগ্রহ করে রাখে আর ভাবে যখন দরকার হবে তখন হয়তো সে ঠিকই বুঝে যাবে। তো এরপর রাতের বেলা তারা যখন 3জন ঘুমিয়ে পড়ে তখন বিনয় উঠে বাথরুমে যাবে বলে, তো সেখানে গিয়ে তার হঠাৎ মনে হয় কেউ তো তার পেছনে আছে, তাই সে বারবার পেছনে তাকাতে থাকে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। তবে এক সময় সে কিছু অনুভব করে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে বিছানায়। তবে সে ঘুমাতে পারছিল না, তাই সে কান পেতে দেখে বিছানার নিচে কেউ তো আছে, যার শব্দ সে পাচ্ছে। তাই সে তার মোবাইলকে সেলফি স্টিকে লাগিয়ে খাটের নিচে দেয় আর সেখান থেকে সে একটা ফুটেজ আনে আর সেটা দেখে সে তো রীতিমতো বেহুশি হয়ে যায়, কারণ সেখানে সে একটা আত্মাকে দেখেছে। তো পরের দিন সকালে যখন বিনয় এই সব কিছু তার বন্ধুদেরকে বলে তখন তারা কেউই বিশ্বাস করে না আর তাকে বলে, প্রমাণ কর। বিনয় তখন তার মোবাইলে তোলা ছবি দেখাতে যায়, তখন দেখে তার মোবাইল তো ব্ল্যাঙ্ক হয়ে আছে। তাই সে তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারে না যে সত্যিই এখানে আত্মা আছে আর গ্রামের লোকেরা যা যা বলেছে সেই সবই সত্যি। তো এরপর তারা আবারও কাজে লেগে যায় আর সেখানে ক্রিস একটা ছবির সামনে চাবিগুলো নিয়েই ভাবছিল। ওই সময় আবারও বিনয় আসে আর তাদেরকে বলে যে এখানে কিছু তো আছেই, তোরা আমাকে বিশ্বাস কর। তো তারা বিশ্বাস না করলে বিনয় সেখানে একটা পিলারে মাথা ঠেকাতে থাকে আর বলতে থাকে, ইস, আমি কি করলে এরা আমার কথা বিশ্বাস করবে, কোনোভাবেই তো বিশ্বাস করাতে পারছি না।
তো তখনই দেখা যায় বিনয়ের মাথা সেখানে ঠেকাতেই ওই ছবির পেছন থেকে একটা রুম ওপেন হয়। তারপর তারা সে রুমের ভেতরে যেতেই দরজাটা হুট করে লেগে যায়। ভেতরে ছিল একেবারে অন্ধকার। তো তখন ক্রিস একটা মশাল জ্বালিয়ে নেয় আর দেখা যায় সেখানে একটা সিঁড়ি আছে আর সেটা চলে গেছে ঠিক নিচের দিকে। তো তারা সেখানেও একটা লেখা দেখে, যেটাকে ট্রান্সলেট করে দেখতে পায় ওখানে লেখা আছে, যখনই এই দরজায় ঢোকার চেষ্টা করবে রক্ত ঝরবে। বিনয় তো এমনিতেই ভয়ের মধ্যে ছিল আর এটা পড়ার পর তার ভয় আরো বেড়ে যায় আর সে প্যানিক করতে শুরু করে। সে বলে, এই আমরা যদি সত্যি মারা যাই, প্লিজ এই দরজা ওপেন করিস না। ক্রিস তখন মাধব আর বিনয়কে বলে, যা আগে এই দুইটা চাবি ওখানে দিয়ে দেখ ওপেন হয় কিনা। তারপর তারা চাবি দিতেই সেখানে লক খুলে যায়। এখন আর একটা চাবি চাই, তাহলেই এই দরজাটা ওপেন হয়ে যাবে। বিনয় তখন আবারও মানা করে তাদেরকে যাতে তারা এইসব না করে, কিন্তু ক্রিস তো কারো কথাই মাথায় তুলবে না। সেটা অসম্ভব, সে তো এর শেষ দেখেই ছাড়বে, তবেই তার শান্তি। তো তারপর যখন কেউই বিনয়ের কথা শুনছিল না, তখন সে এক কাজ করে, সারা প্রাসাদের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে রাখে ভূতবন্দি করে দেখানোর জন্য যে সে সত্যিই বলছে। ওদিকে মাধব তৃতীয় চাবি খুঁজতে গিয়ে অন্ধকারে ভূতের উপলব্ধি করতে পারে। এদিকে বিনয় আবারও ফিরে এসে যখন ফুটেজগুলো চেক করছিল, তখন দেখে সেখানে একটা আত্মার পা ঝুলে আছে তার পেছনেই। তো ভিডিওতে এইসব দেখে তো ভয়ে তার অবস্থা খারাপ হতে থাকে। তারপর যখনই সে পেছনে তাকায়, সে দেখতে পায় উল্টো হয়ে ঝুলে আছে একটা আত্মা আর সে বলে, আমি সাম্পাঙ্গি। এই বলে সে হাসতে থাকে আর চিৎকার করতে থাকে। তখনই কোনোভাবে দৌড়ে বিনয় একটা জায়গাতে এসে লুকিয়ে পড়ে। কিন্তু ভূতের থেকে লুকিয়ে কি লাভ, সে তো সব জায়গাতেই যেতে পারবে এক নিমিষে। আর ঠিক তেমনটাই হয়, সাম্পাঙ্গি তার কাছে ঠিকই চলে যায় আর তাকে মারতে মারতে একেবারে বেহুশ করে ফেলে। ওইদিকে মাধব বিনয়কে খুঁজে, কারণ সে তার সাথে ভূত নিয়ে কথা বলতে চাচ্ছিল, তবে সে তাকে কোথাও পাচ্ছিল না। তখনই দেখা যায় সাম্পাঙ্গি মাধবকেও হান্ট করা শুরু করে আর মাধব বুঝতে পারে গ্রামের লোকের কথা 100 ভাগ সত্যি, এখানে সত্যি সত্যি ভূত আছে। মাধব তাও সাহসের সাথে সাম্পাঙ্গিকে বোকা বানানোর চেষ্টা করতে থাকে। সে বলে, এই আমি জানি তুমি সাম্পাঙ্গি, আর তুমি কি জানো আমি ভূতের সাথে ছোটবেলা থেকেই খেলা করে এসেছি, তাই আমার সাথে খেলতে আসার বোকামি করবে না। কোথায় তুমি? হ্যাঁ, সামনে আসো। তো এরপরই দেখা যায় সাম্পাঙ্গি তার সামনে আসে আর তাকে এমন ধুলাই দেয় যে মাধবের সব পাওয়ার একদম ফুস হয়ে যায়। সাম্পাঙ্গি মাধবকে তুলে দূরে এক আছাড় মেরে ফেলে দেয় আর পরে পেছনে পেছনে হান্ট করে একদম বিনয়ের কাছে নিয়ে পৌঁছে দেয়। তো দৌড়াতে গিয়ে মাধব বিনয়ের বডির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মাধব বিনয়কে বলে, আরে তুই এইভাবে রাস্তায় শুয়ে আছিস কেন? বিনয় দেখে তার সাথে সাম্পাঙ্গি। বিনয় তখন চেঁচিয়ে বলে, আরে ভাই, তুই এখানে তোর সাথে করে একে কেন নিয়ে এসেছিস? সাম্পাঙ্গি তখন বিনয়কে একটা থাপ্পড় মেরে দেয়। বিনয় বলে, আরে ভাই কিছু তো কর, এই সাম্পাঙ্গি আমাকে কখন থেকে মেরেই যাচ্ছে। মাধব বলে, ভাই তুই আমার থেকে বেশি বুদ্ধিমান, তাই তুই কিছু কর। বিনয় বলে, আমি কি করব, আমাকে তো মেরেই যাচ্ছে। তাও বিনয় আবারও সাম্পাঙ্গিকে চেঁচিয়ে বলে, আরে থাম, আমাকে তুই 2টা মিনিট সময়তে একটা প্ল্যান ভাবতে দে। তারপর সে তার ফাদারের নামে স্কুলের সেই প্রার্থনা পড়তে থাকে একটা ক্রস দেখিয়ে। মাধব বলে, ভাই তুই এখন স্কুলের প্রার্থনা কেন পড়ছিস? বিনয় বলে, আমি হলিউড মুভিতে দেখেছি এরকম ক্রস দেখিয়ে প্রার্থনা করলে ভূত কন্ট্রোলে চলে আসে, কিন্তু না। সাম্পাঙ্গি তো আবারও একটা থাপ্পড় বসিয়ে দেয় বিনয়কে। মাধব বলে, ভাই আমার মনে হচ্ছে এই ভূত ইংলিশ মুভি দেখে না, হয়তো এটা তেলেগু ভূত। তো তারপর সে তেলেগু স্টাইলে ট্রাই করে, কিন্তু সেই ঘুরে ফিরে থাপ্পড়ি খায়। তখন মাধব বলে, আমার মনে হচ্ছে এটা কোনো তেলেগু ইংলিশ মুভির ব্যাপার না, এই ভূত মনে হয় মুভি দেখে না। বিনয় বলে, উফ, নিশ্চিত এই ভূত আগে মারামারি করতো বেঁচে থাকতে। কি জোরে জোরে মারছে বলতো, পালা ভাই, এখান থেকে পালা, না হলে আমাদের মেরেই ফেলবে। তো তারপর তারা দুজনই পালাতে শুরু করে এখান থেকে। তবে অদ্ভুত ব্যাপার তো তখন হয় যখন ক্রিসের সামনে আসে সাম্পাঙ্গি। সে এতই শান্ত হয়ে যায় যেন তার কোনো না কোনো সম্পর্ক আছে ক্রিসের সাথে। এখানে সাম্পাঙ্গিকে বেশ ইমোশনালও লাগছিল। সে আলতো করে ক্রিসকে টাচ করে আর পরে তাকে নিয়ে একটা রুমে আসে আর তাকে একটা অসম্ভব সুন্দর নাচ করে দেখায়। তখন বিনয় আর মাধবও সেখানে ক্রিসের সাথে বসে বসে নাচ দেখে। তো নাচ শেষে গ্রামের লোকদের কথা মতো তারা সাম্পাঙ্গির প্রশংসা করে। পরে সে চলে গেলে তারা 3জন এই নিয়ে কথা বলে। বিনয় বলে,
তোকে তো ভূত কিছুই করলো না, উল্টো তোর সাথে ফ্লার্ট করছে। অদ্ভুত তো, আমাদেরকে দেখ মেরে মেরে কি বেহাল দশা করেছে। ক্রিস তখন ভাব নিয়ে বলে, হ্যাঁ এখন তো তোমরা মানবে যে আমি এই টিমের মধ্যে সবচেয়ে বেশি হ্যান্ডসাম। দেখো আমার জন্য শুধু মানুষ পাগল তা না, বরং আমার জন্য তো ভূতও পাগল। তো তারপর তারা দুইজন বলে, ভাই তাহলে এক কাজ কর, তুই ওই ভূতের সাথে মিট কর আর আমাদের সব সমস্যার সমাধান করে আয়। ক্রিস বলে, আরে না ভাই, ভূতের সাথে কি মিট করে? বিনয় বলে, ভাই মিট না মানে ডেট। ক্রিস বলে, হ্যাঁ কিন্তু আমি তো একজনকে ভালোবাসি। বিনয় বলে, আরে ভাই তুমি তো এখন রাজা, দেখলে না কি করে নাচ করেছে সে তোমার সামনে। আর রাজাদের তো একসাথে অনেক স্ত্রী থাকে, গার্লফ্রেন্ড থাকে। তো তারপর তারা কোনোভাবে রাজি করায় তাকে আর একটা তোড়া হাতে ধরিয়ে দেয়। তো তখন ক্রিস গিয়ে দরজার সামনে বলে, সাম্পাঙ্গি আমি কি ভেতরে আসতে পারি? এটা বলতেই দরজা খুলে যায় আর সাম্পাঙ্গি তখন ধীরে ধীরে ক্রিসের দিকে এগিয়ে আসছিল। সাম্পাঙ্গির চোখে মুখে তখন এমন একটা অনুভূতি হচ্ছিল যেন তার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটেছে। তার চোখ দুটো ছলছল করছিল, তার কপাল ভাঁজ হয়ে আসছিল অভিমানে। তো তখনই ক্রিস বলে, আমি ডক্টর ক্রিস, আর তোমার নাচটা খুবই সুন্দর ছিল, তো এই ফুলের তোড়াটা তোমার জন্য। সাম্পাঙ্গি তো খুবই যত্ন সহকারে সেই তোড়াটা জড়িয়ে ধরে। আর তখন ক্রিস বলে, আমরা একটু কথা বলি। ওইদিকে বাইরে তার দুই বন্ধু ছিল বেজায় চিন্তায়, ভেতরে না জানি কি হচ্ছে। তারা তাদের বন্ধুকে ভেতরে পাঠিয়ে তো দিল ভূতের সাথে ডেট করতে, কিন্তু এখন সে কি বাঁচতে পারবে নাকি মরে যাবে কোনো কিছুরই তো ঠিক ঠিকানা নেই। ওইদিকে ক্রিস ভূতকে তার প্রেমে ফেলার জন্য বলে, তুমি যখন আমার সাথে ফ্লার্ট করছিলে তখন আমার মাথায় একটা গান আসে, গানটা গেয়ে শোনাই। তো তারপর ক্রিস তাকে গান শোনায় আর সাম্পাঙ্গি তো তার অন্ধ প্রেমের কারণে কিছু বুঝুক আর না বুঝুক হাততালি দেয় আর বলে, খুব সুন্দর হয়েছে। ক্রিস বলে, তো তুমি তোমার ব্যাপারে কিছু শেয়ার করবে? সাম্পাঙ্গি বলে, আমার নাম সাম্পাঙ্গি চন্দ্রমৌলি, আমার বাবার নাম সদাশিবা রাজামৌলি। ক্রিস বলে, রাজামৌলি? সাম্পাঙ্গি বলে, আমি কেরালা রাজবংশের থেকে এসেছি। ক্রিস বলে, ও তুমি কেরালা রাজবংশের? আমিও রাজবংশেরই, ভীমাবারাম থেকে। সাম্পাঙ্গি বলে, তুমি কি পছন্দ করো? ক্রিস বলে, কি আর, ড্রিঙ্ক করা, গেম খেলা, এইসবই, আর সুন্দরী গর্জিয়াস মেয়েদের যেমন তুমি। তো তুমি কি পছন্দ করো? সাম্পাঙ্গি বলে, আমি পশু পছন্দ করি। তখন ক্রিস বলে, ও আমাকেও আগে টিচাররা বলতো আমি নাকি পশু, তাই তুমি আমাকে সেই হিসেবে পছন্দ করতেই পারো। এই ছেলের অবস্থাটা দেখুন, কথার জালে ফেলে তাকে ইমপ্রেস করার কি চেষ্টাটাই না করছে, নিজেকে সে পশুও বানিয়ে দিল শেষ পর্যন্ত। তো যাই হোক, তারপর সাম্পাঙ্গি বলে সে নাচতে পছন্দ করে, তাও সিল্ক শাড়ি পরে, আর সে যে ক্রিসকে ভালোবাসে সেটাও বলে। কিন্তু এখানে বেচারা ফ্লার্ট কিং ক্রিসের ফ্লার্ট করার মুড একেবারেই চলে যায় যখন সে জানতে পারে আসলে এই ভূত তো কোনো মহিলা ভূত নয়, বরং সে হচ্ছে পুরুষ ভূত। সাম্পাঙ্গি জানায় সে কেরালাতে থাকতে নাচ করতে খুব পছন্দ করত, মেয়েদের মতো শাড়ি পরে, কিন্তু সেখানে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, তাই সে এখানে চলে আসে। তো এখান থেকে যখন ক্রিস জিজ্ঞেস করে, মেয়েদের মতো মানে তুমি কি মেয়ে না? তখন সাম্পাঙ্গি বলে, না আমি ছেলে। আর ব্যাস, সেখান থেকে দেবদাসের মতো বেরিয়ে আসে ক্রিস। আর তার বন্ধুদেরকে এই ব্যাপারে বলতেই বিনয় তো খুব মজা নেয়। যাই হোক, তো এরপর তারা আবারও চাবি খুঁজতেই লেগে পড়ে আর খুঁজে পেয়েও যায়। এরপর তারা রুম খুলে যখন ভেতরে আসে সেখানে তখন তারা একটা প্রাচীন বই পায় যেখানে সাম্পাঙ্গির জীবন সম্পর্কে বলা হয়। সাম্পাঙ্গি বলে, আমি কেরালাতে থাকতাম, আমার বাবা সেখানকার রাজা ছিলেন, আমি তার একমাত্র সন্তান ছিলাম, কিন্তু আমার কাছে রাজত্বের চেয়ে বেশি ভালো লাগতো কুচিপুড়ি নাচ। আমার মেয়েলি আচরণ আর মেয়েদের মতো শাড়ি পরে নাচ করাকে আমার বাবা মারাত্মক ঘৃণা করতে শুরু করেন এবং আমাকে অনেক তুচ্ছ করে। আমি সবসময় তাকে বুঝাতে চাইতাম যে আমি আসলে এই রকম, কিন্তু আমার বাবা আমাকে কখনো বুঝতেই চায়নি। তারপর তিনি নাচকে আমাদের রাজ্যতে নিষিদ্ধ করে দেন আর আমাকে তলোয়ার চালানো শেখাতে মাদানা মানোহর নামের একজন ট্রেইনারকে আনেন। কিন্তু সে বুঝতে পারে আমার আগ্রহ বেশি নাচে আর সে আমার সেই আগ্রহকে মূল্য দেয় আর আমাকে নাচ শেখাতে শুরু করে। এইভাবে আমাদের বন্ধুত্ব বাড়ে আর একদিন মাদানা আমাকে প্রপোজ করে যে সে আমাকে পছন্দ করে আর আমার সাথে বাকি জীবন কাটাতে চায়। আমি যখন দেখেছি আমাকে সে বোঝে তাই আমি রাজি হয়ে যাই, কিন্তু আমার বাবা জানার পর আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। তখনই আমরা দুজন প্রয়োজনীয় স্বর্ণ নিয়ে কুচিপুড়ি গ্রামে পালিয়ে আসি আর সেখানে আমাদের নতুন দুনিয়া বানাই।
একদিন মাদানা তার কাজে বাইরের রাজ্যে যাবে, সেজন্য আমাকে বলেছিল যে সে না ফেরা পর্যন্ত আমি যেন এই প্রাসাদেই থাকি। তো এই পর্যন্তই গল্প পায় কৃষ। তখন সে বলে, আমাদেরকে মাদানার আসল কাহিনী জানতে হবে, তাই বাকি পেজগুলো এখানেই থাকবে, খুঁজতে থাকো। তো এই সময় এখানে একটা টুইস্ট রিভিল হয় আর আমরা বুঝতে পারি কেন এই ভূতের এত দুর্বলতা কৃষকে নিয়ে। সেখানে একটা ছবির ফ্রেম আছে যা কৃষের বন্ধু সরিয়ে দেখে ওখানে তো মাদানা আর সাম্পাঙ্গি, কিন্তু মাদানা তো দেখতে একদম কৃষের কপি। তো এই হচ্ছে আসল কারণ। তারপর বিনয় কৃষকে বলে, আরে ভাই, তুই কি তার মানে মাদানার আগের জন্ম ছিলি? তার আরেক বন্ধু বলে, আর ওই সাম্পাঙ্গি মরলো কি করে? তার মাদানারই বা কি হলো? তো এরপর এরকম অনেক প্রশ্নের জন্য কৃষ আবারও সাম্পাঙ্গির কাছে যায়, একদম মাদানা সেজে, তার পোশাক পরে। সেখানে গিয়ে সাম্পাঙ্গিকে তার শেষ বলে যাওয়া কথাটা জিজ্ঞেস করে। তখন সাম্পাঙ্গি বলে, তুমি যাওয়ার আগে বলেছিলে আমাকে বিয়ে করবে, সব আয়োজনও করা হচ্ছিল, কিন্তু সেই যে তুমি গেলে আর ফিরলে না, আর আমি সেই অপেক্ষায় আজ এইরকম হয়ে গিয়েছি। আর ওই যে লকেটটা পায় কৃষ, ওটা ছিল সাম্পাঙ্গি আর মাদানার ওয়াদার চিহ্ন, আর প্রাসাদের সেই সব ছবিগুলোও ছিল আসলে মাদানা আর সাম্পাঙ্গির। তো তারপর বাইরে এসে এবার সব কাহিনী কৃষ তার বন্ধুদেরকে বলে। আসলে সেদিন যখন মাদানা বাইরে যায় তখন সাম্পাঙ্গির বাবার লোকজন এসে মাদানাকে মেরে ফেলে। সে এতজনের সাথে লড়াই করে পারে না। এরপর যখন সাম্পাঙ্গির কাছে খবর আসে যে মাদানা মারা গিয়েছে, তখনও সে বিশ্বাস করে না, কারণ মাদানা তাকে ওয়াদা করে গিয়েছে সে ফিরবে, আর সে সবচেয়ে বেশি তার ওয়াদাকে বিশ্বাস করে। সেজন্যই সে এত বছর ধরে অপেক্ষায় ছিল, আর এই প্রাসাদেই সে নাচতে নাচতে একদিন মারা যায়।